একটু একা হয়ে বসুন তো, কানে হেডফোনটা লাগিয়ে নিন। আর হ্যাঁ, ঘরে যদি কেউ থাকে তাকে একটু অন্য ঘরে পাঠিয়ে দিন। এই গল্পটা শোনার সময় আপনার একান্ত মনোযোগ দরকার, আর দরকার নীরবতা। এমন অনেক কথা আছে যা দিনের আলোয় বলা যায় না, রাতের আধারেও মুখ ফুটে বের হয় না। শুধু মন জানে, মন বোঝে, আর সেই বোঝাপড়াটাই ক্রমশ একটা জটিল জটের সৃষ্টি করে। এমন এক জট যা খুলতে গেলে নিজের রক্তক্ষরণ হয়, কিন্তু না খুললেও দম বন্ধ হয়ে আসে। আমার নাম অন্তরা, আমার বাড়ি বর্ধমানে। একটা ছোট্ট মফস্বল শহরে আমার জন্ম, বেড়ে ওঠা আর বিয়ে হয়ে এখানে আসা। জীবনটা খুব সাদামাটা ছিল, আর আমিও ছিলাম ঠিক পাশের বাড়ির মেয়েটার মতোই সাধারণ। কিন্তু কে জানত আমার এই সাধারণ জীবনে এমন এক ঝড় আসবে যা সব কিছুকে ওলটপালট করে দেবে, যা আমাকে এক নতুন অন্তরাতে পরিণত করবে। হয়তো এটা শুধু আমার একার গল্প নয়, এই সমাজে এমন অনেক অন্তরা আছে যাদের জীবন এই ধরনের অদ্ভুত জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, কিন্তু লোক লজ্জা বা সমাজের ভয়ে তারা মুখ ফুটে কিছু বলতে পারে না। আমিও পারিনি এতদিন, কিন্তু আজ যখন মনটা সত্যি সত্যি ভারাক্রান্ত, তখন মনে হলো আমার এই লুকানো অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করে নিই। হয়তো এতে আমার মনের ভার একটু হলেও হালকা হবে, আর হয়তো আপনারা আমার এই গল্পটা থেকে জীবনের কোনো একটা অদৃশ্য সতর্ক বার্তা খুঁজে পাবেন। আমার বয়স তখন 48। এই বয়সে একজন মহিলার জীবন কেমন হয়? সাধারণত ছেলে মেয়েদের বড় করে তোলা, তাদের বিয়ে দেওয়া, সংসারের বাকি দায়িত্ব পালন করা। আমিও আমার বড় মেয়ে প্রিয়াকে বিয়ে দিয়েছিলাম মাত্র বছর 2 আগে। জামাই অয়ন দেখতে শুনতে বেশ ভালো, বুদ্ধিমান, আর ওর একটা বড় কোম্পানিতে উঁচু পদে চাকরি। প্রিয়াকে খুব ভালোবাসে, অন্তত আমার চোখে তাই মনে হতো। আমার স্বামীও খুব খুশি ছিলেন এই বিয়েতে, ভাবতেন মেয়ের কপালটা খুলেছে। আমার ছোট মেয়েও পড়াশোনা করছে, আর আমার ছোট ছেলে সবে কলেজে ভর্তি হয়েছে। সব মিলিয়ে একটা ভরা সংসার। আমি নিজেও বেশ সুস্থ সবল ছিলাম তখন। এখনও আমার চেহারায় সেই ক্লান্তির ছাপ পড়েনি, বরং বয়স বাড়ার সাথে সাথে একটা পরিপক্কতা এসেছে যা আমার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সালভার কামিজ পরলেও আমার শরীরী ভঙ্গি এমন ছিল যে সহজেই তা অন্যের চোখে পড়ত। একটা হালকা সবুজ রঙের সুতির সালভার কামিজে আমার শরীরের গড়নটা আরও স্পষ্ট হয়ে উঠত। এই বয়সে এসেও আমার গায়ের রঙে বা ত্বকের মসৃণতায় ভাঁজ পড়েনি তেমন। চোখের কোণে সামান্য 2-1টা রেখা হয়তো উঁকি দিত, কিন্তু সেটাকে ক্লান্তির বদলে গভীরতার চিহ্ন হিসেবে দেখত সবাই। আমার হাসিটা ছিল খুব সহজ, প্রাণবন্ত, আর হয়তো সেই কারণেই অনেকেই আমার সাথে সহজে মিশতে পারত। সেদিনও আমি এমনই এক সাজে ছিলাম যখন অয়নের সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা এসেছিল। আমার জামাই অয়নকে প্রথম থেকেই আমার বেশ পছন্দ ছিল। শান্ত স্বভাবের, কাজের মানুষ। বিয়ের পর প্রিয়াকে নিয়ে প্রায়ই আমাদের বাড়িতে আসত, বিশেষ করে ওর অফিস থেকে যখন ছুটি পেত। ছুটি ছাটায় প্রিয়াকে নিয়ে হয়তো কোথাও ঘুরতেও যেত, আবার আমাদের বাড়িতেও আসত। এসব দেখে আমার খুব আনন্দ হতো। মনে হতো, আহা, আমার মেয়েটা কত সুখী। কিন্তু কখন যেন আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। অয়নের অফিসের কাজটা বেশ জটিল ছিল। অনেক গোপন ফাইলপত্র আর প্রজেক্টের সাথে ওর সরাসরি জড়িত থাকার ব্যাপার ছিল। একদিন প্রিয়া আর অয়ন আমাদের বাড়িতে এসেছিল পুজোর ছুটিতে। প্রিয়া তার বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গিয়েছিল। অয়ন তখন ল্যাপটপে কাজ করছিল। ওর একটা জরুরি ফাইল দরকার ছিল যা ওর পেন ড্রাইভে ছিল না। ও বলেছিল যে মেল থেকে ডাউনলোড করতে হবে, কিন্তু বারবার ওর ইন্টারনেট কানেকশনটা ঠিক মতো কাজ করছিল না। তখন আমি ওকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। আমি টেকনোলজির ব্যাপারে খুব একটা পটু না, স্মার্টফোন আর ল্যাপটপের সাধারণ ব্যবহারটা জানতাম। অয়নকে দেখলাম ফাইলটা খুলতে। তখন আমার চোখ আটকে গেল ফাইলটার নামে, প্রজেক্ট ফিনিক্স টেন্ডার বিট ডেটা। আমার কৌতূহল হলো, জিজ্ঞেস করলাম, কিসের ফাইল এটা বাবা? খুব জরুরি মনে হচ্ছে। অয়ন একটু ইতস্তত করে বলল, হ্যাঁ মা, এটা অফিসের একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্টের ফাইল,
টপ সিক্রেট, এর ডেটা ফাঁস হলে কোম্পানির অনেক ক্ষতি হবে। আমি বললাম, ওহ, তাহলে তো খুব সাবধানে কাজ করতে হবে। ওর ল্যাপটপটা আমার হাতের কাছেই ছিল, আমি ফাইলটা একবার খুলে দেখতেই পারতাম, কিন্তু সে সময় আমার সেই ইচ্ছে হয়নি। ও যখন মনোযোগ দিয়ে কাজ করছিল, আমি তখন অন্য কাজে মন দিয়েছিলাম, কিন্তু কৌতূহলটা মনের মধ্যে রয়ে গিয়েছিল। সেদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমার ঘুম আসছিল না। অয়নের বলা সেই টপ সিক্রেট কথাটা আমার মাথায় ঘুরছিল। আমি জানি এটা ঠিক নয়, তবুও আমার মনের মধ্যে একটা ছোট্ট শয়তান যেন উঁকি দিচ্ছিল। কি আছে ওই ফাইলটাতে? কিসের এত গোপনীয়তা? আমি বিছানা ছেড়ে উঠলাম, চুপি চুপি অয়নের ঘরে গেলাম। অয়ন আর প্রিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অয়নের ল্যাপটপটা চার্জে লাগানো ছিল, টেবিলের ওপরেই রাখা। আমার হাতটা যেন আপনা আপনি ল্যাপটপের দিকে চলে গেল। আমি ল্যাপটপটা অন করলাম। ভাগ্য ভালো, কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না। আমি সেই প্রজেক্ট ফিনিক্স টেন্ডার বিড ডেটা ফাইলটা খুলে ফেললাম। ফাইলটা খুলতেই আমার চোখ কপালে। এটা শুধু একটা টেন্ডার বিডের ফাইল ছিল না, এর মধ্যে অনেকগুলো কোম্পানির আর্থিক প্রস্তাব, তাদের দুর্বল দিক এবং সবচেয়ে বড় কথা, অয়নের কোম্পানির নিজস্ব স্ট্র্যাটেজি ও তাদের সর্বনিম্ন বিডের অঙ্ক বিস্তারিতভাবে লেখা ছিল। এসব তথ্য ফাঁস হলে যে কোনো কোম্পানির জন্য কতটা মারাত্মক হতে পারে তা বুঝতে আমার বিন্দুমাত্র অসুবিধা হলো না। আমি মনে মনে সব তথ্যগুলো আত্মস্থ করে নিলাম। তারপর সাবধানে ফাইলটা বন্ধ করে ল্যাপটপটা আগের জায়গায় রেখে দিলাম, যেন কেউ জানতে না পারে আমি এই ফাইলটা দেখেছি। পরের দিন থেকে আমার ব্যবহারের পরিবর্তন এলো। আমি অরণের প্রতি একটু বেশি যত্নশীল হয়ে উঠলাম, ওর পছন্দ অপছন্দগুলো খেয়াল করতে লাগলাম। সকালে যখন ও আর প্রিয়া ব্রেকফাস্ট করতে বসত, আমি নিজের হাতে অয়নের পছন্দের লুচি আর আলুর দম বানিয়ে দিতাম। ওর মুখে একটা তৃপ্তির হাসি দেখতাম, আর আমার বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠত। এই অনুভূতিটা আমার কাছে নতুন ছিল। একজন শাশুড়ির এমন অনুভূতি হওয়ার কথা নয়, অন্তত সামাজিক চোখে, কিন্তু আমার মনের মধ্যে তখন থেকেই একটা অন্য খেলা শুরু হয়ে গিয়েছিল। আমি ধীরে ধীরে অয়নের কাছাকাছি আসার চেষ্টা করতে লাগলাম, মানসিক দিক থেকে। প্রিয়াকে মাঝে মাঝে বলতাম, দেখিস অয়নটা বড্ড খাটাখাটুনি করে, ওর শরীরের দিকে খেয়াল রাখিস। প্রিয়াও সরল মনে আমার কথাগুলো শুনত। আমার স্বামী এসব কিছু বুঝতেন না, তিনি তো ভাবতেন মেয়ের জামাইয়ের প্রতি আমার এই ভালোবাসা স্বাভাবিক, কিন্তু আমি জানতাম এটা স্বাভাবিকের চেয়েও বেশি কিছু। এটা একটা ক্ষমতা যা আমি পেয়েছি অয়নের অজানা এক দুর্বলতা হাতে পাওয়ার পর। অয়নের সাথে আমার চোখাচোখি হলে একটা মৃদু হাসি হাসতাম। আমার হাসিতে হয়তো তখন অন্যরকম একটা মাদকতা ছিল যা আমি নিজেও জানতাম না। আমার মনে হতো অয়ন হয়তো আমার এই পরিবর্তনটা লক্ষ্য করছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। সে হয়তো অপ্রস্তুত বোধ করছে, কারণ আমি ওর শাশুড়ি। এই সামাজিক সম্পর্কটাই আমাদের দুজনের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছিল। একদিন দুপুরে প্রিয়া ওর বাপের বাড়ির পাশে ওর মাসির বাড়ি যাবে বলে বেরিয়েছিল। অয়ন সেদিন অফিসের কাজ নিয়ে বেশ চিন্তায় ছিল। ও বলেছিল ওর অফিসের কিছু কাগজপত্র চেক করতে হবে। আমি ওর জন্য চা বানিয়ে নিয়ে ওর ঘরে গেলাম। অয়ন তখন বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। আমি চাটা এগিয়ে দিলাম। ও আমার দিকে তাকিয়ে একটা ক্লান্ত হাসি হাসল। মা, আপনি কেন কষ্ট করলেন? আমি নিজেই নিতে পারতাম। আমি ওর পাশে বিছানায় বসলাম। আমার শরীরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। কষ্ট কিসের বাবা, তুমি এত কাজ করছো, একটু তো যত্ন নিতেই পারি। আমার স্পর্শে হয়তো ও একটু কেঁপে উঠল। আমাদের দুজনের মধ্যে তখন একটা অদ্ভুত নীরবতা। আমি লক্ষ্য করলাম ওর চোখ আমার দিকে স্থির। ওর চোখে কি ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না, মুগ্ধতা নাকি দ্বিধা। আমি বললাম, কি ব্যাপার বাবা, কোনো চিন্তা হচ্ছে? অয়ন বলল, না মা, ঠিক আছে, অফিসের একটা প্রজেক্ট নিয়ে একটু চাপ। আমি ওর দিকে একটু ঝুঁকে বললাম, কিসের চাপ? ওই প্রজেক্ট ফিনিক্সের? আমার কথা শুনে অয়ন চমকে উঠল, ওর চোখ বিস্ফারিত। মা, আপনি কিভাবে জানলেন? আমি একটা রহস্যময় হাসি হাসলাম। জানি বাবা, সব জানি। গত পরশু রাতে তুমি যখন ল্যাপটপে কাজ করছিলে তখন একটু দেখেছিলে। খুব গোপন ব্যাপার, তাই না? অয়ন যেন জমে গেল, ওর মুখটা সাদা হয়ে গেল। মা, প্লিজ এই কথা আপনি কাউকে বলবেন না, এটা আমার চাকরির জন্য খুব খারাপ হবে। আমি যদি ওই ফাইলটা ডাউনলোড না করতাম তাহলে হয়তো, প্লিজ মা।
ওর চোখে একটা ভয়ের ছাপ দেখতে পেলাম। আমার বুকের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। আমি জানতাম এই মুহূর্তে আমার হাতে ওর জীবনের চাবি। এই ক্ষমতা আমাকে একটা নতুন শক্তি দিচ্ছিল। আমি ওর পিঠে হাত রাখলাম। আমার হাতের স্পর্শে ও যেন আরও কেঁপে উঠল। ভয় পেও না বাবা, আমি কেন এসব কথা কাউকে বলতে যাব? তুমি তো আমার মেয়ের জামাই, তোমার ক্ষতি হলে তো আমার মেয়েরও ক্ষতি হবে, তাই না? আমার কথা শুনে অয়নের মুখটা কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু ওর চোখে এখনও একটা অবিশ্বাস আর কৌতূহল ছিল। ও হয়তো বুঝতে পারছিল না আমি কেন এসব কথা বলছি আর আমার আসল উদ্দেশ্য কি। আমি ওর পিঠে আলতো করে চাপ দিয়ে বললাম, তবে জানো তো বাবা, এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না, আর এই ধরনের তথ্য, এগুলো তো অমূল্য। অয়ন আমার দিকে তাকিয়ে থাকল, ওর মুখটা শুকনো। মা, আপনি কি বলতে চাইছেন? আমি হেসে বললাম, আমি কিছুই বলতে চাইছি না, শুধু বলছি সাবধানে থেকো। আর হ্যাঁ, যে কোনো সমস্যায় আমাকে বলতে পারো, আমি তোমার পাশে আছি। আমার কথাগুলো হয়তো অয়নের কাছে একটা বার্তা ছিল, একটা স্পষ্ট ইঙ্গিত। সে হয়তো আমার মনের গভীরে কি চলছে তা আঁচ করতে পারছিল, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিল না। এই নীরব সম্মতিতেই আমাদের এই গোপন সম্পর্কের বীজ বোনা হয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকে অয়ন আমার থেকে একটু দূরত্ব বজায় রাখতে শুরু করল। তার চোখে আমি একটা অস্বস্তি দেখতে পেতাম। আমি যখনই ওর কাছাকাছি যাবার চেষ্টা করতাম, ও যেন অজান্তেই পিছিয়ে যেত। আমি ওর এই আচরণটা উপভোগ করতাম। এই টানাপোড়েনটাই আমার কাছে আরও বেশি উত্তেজনাপূর্ণ ছিল। আমি বুঝতে পারছিলাম ওর মনের মধ্যে একটা ভয় কাজ করছে। আমার হাতে ওর অফিসের গোপনীয় তথ্যের একটা চাবিকাঠি আছে, আর এই চাবি দিয়ে আমি যে কোনো সময় ওর জীবনটা ওলটপালট করে দিতে পারি। একদিন আমার হঠাৎ টাকার দরকার পড়ল। আমার ছোট ছেলের কলেজে ভর্তির জন্য কিছু বাড়তি টাকা লাগছিল। স্বামী আমাকে যতটা দিতে পারতেন সেটা যথেষ্ট ছিল না। আমি জানতাম অয়নের হাতে টাকা আছে, কিন্তু সরাসরি চাইতে পারিনি। মনে মনে একটা কৌশল সাজালাম। বিকেলে অয়ন অফিসের কাজ করছিল। প্রিয়া তখন ছাদে কাপড় শুকাতে গিয়েছিল। আমি অয়নের ঘরে গেলাম। ও ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছিল। আমি বললাম, অয়ন, একটা কথা বলবো? অয়ন ল্যাপটপ থেকে মুখ তুলে আমার দিকে তাকাল। হ্যাঁ মা, বলুন। আমি মুখটা একটু করুণ করে বললাম, জানিস বাবা, আমার ছেলেটার কলেজে ভর্তি নিয়ে খুব সমস্যা হচ্ছে। টাকার অভাবে ওর ভর্তিটা আটকে আছে। তোর বাবা তো যা জোগাড় করতে পেরেছে তাতে কুলোচ্ছে না। অয়ন কপালে ভাঁজ ফেলে বলল, ওহ, এটা তো খুব খারাপ খবর মা, কত টাকা দরকার? আমি ইতস্তত করে বললাম, আর ধর 50,000 মতো হলে ওর ভর্তিটা হয়ে যেত। অয়ন বলল, আমি একটু দেখছি মা, কি করা যায়। আমার কাছে এই মুহূর্তে নগদ টাকা নেই, তবে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে পারবো। আমি মনে মনে হাসলাম। জানি বাবা, তোর হাতে টাকা আছে, তুই তো অনেক পরিশ্রম করিস, কিন্তু জানিস তো, এই পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা যায় না। অয়নের মুখটা আমার ফ্যাকাশে হয়ে গেল। ও বুঝতে পারল আমি কি ইঙ্গিত করছি। ওর চোখ দুটো আমার চোখের দিকে স্থির। আমার চোখে তখন হয়তো একটা অদ্ভুত হাসি ছিল। ও ধীর কণ্ঠে বলল, মা, আপনি কি বলতে চাইছেন? আমি ওর দিকে একটু এগিয়ে গিয়ে বসলাম। আমার কণ্ঠস্বর নিচু, প্রায় ফিসফিস করে বললাম, আমি শুধু বলতে চাইছি, কিছু গোপন তথ্য যখন ভুল হাতে পড়ে যায় তখন সেটা বিপদ ডেকে আনে। তোর অফিসের সেই ফাইলটার কথা মনে আছে, প্রজেক্ট ফিনিক্সের? অয়ন যেন জমে গেল, ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি ওর কাঁধে হাত রাখলাম। আমার হাতের তালু ওর গরম চামড়ার ওপর কেমন যেন একটা উষ্ণ অনুভূতি দিচ্ছিল। চিন্তা করিস না বাবা, তোর কোনো ক্ষতি হবে না যদি তুই আমার কথা শুনিস। অয়ন আমার দিকে তাকিয়ে থাকল। ওর চোখে তখন একটা অসহায় আত্মসমর্পণ। সে জানত আমার হাতে তার অস্ত্র। ও কোনো কথা না বলে মাথা নিচু করল। তারপর ধীর কণ্ঠে বলল, আমি ব্যবস্থা করছি মা, কাল সকালেই টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আমি সন্তুষ্ট হলাম, আমার উদ্দেশ্য সফল হলো। আমি ওর পিঠে আলতো করে চাপ দিয়ে বললাম, এই তো আমার ভালো জামাই, জানতাম তুই আমাকে নিরাশ করবি না।
আমার এই কথাগুলো হয়তো ওর কাছে শুধু টাকা পাওয়ার জন্য বলা ছিল না, ওর কাছে এটা ছিল একটা স্পষ্ট নির্দেশ, একটা বোঝাপড়া। এরপর থেকে আমাদের দুজনের মধ্যে একটা নতুন ধরনের সম্পর্ক শুরু হলো। টাকাটা পাওয়ার পর আমি অয়নের প্রতি আরও বেশি কর্তৃত্ব ফলাতে শুরু করলাম। ও যখনই বাড়িতে আসতো আমি ওকে আমার কাজে লাগাতাম, ছোটখাটো বাজার করে আনা বা বাড়ির টুকিটাকি জিনিসপত্র কেনা। প্রিয়া এগুলোকে স্বাভাবিক মনে করত, কারণ জামাই তো বাড়ির ছেলে। কিন্তু আমি জানতাম এটা ছিল আমার ক্ষমতা প্রয়োগের একটা অংশ। অয়নও কোনোদিন না বলতো না, ওর মুখে সব সময় একটা চাপা অস্বস্তি দেখতে পেতাম। আমি জানতাম ও আমার ভয়ে এসব করছে। একদিন ছুটির দিনে প্রিয়া আর অয়ন আমাদের বাড়িতে এসেছিল। সকালে প্রিয়া আমাকে বলল, মা, আমার একটা দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, তুমি একটু অয়নকে নিয়ে আমাকে সেখানে নামিয়ে দিয়ে আসবে, তারপর তোমার যা কাজ আছে করে আমাকে পিক করে নিও। আমি মনে মনে আনন্দিত হলাম, এই তো সুযোগ। আমি প্রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে নামিয়ে দিলাম। তারপর অয়নকে বললাম, অয়ন, চল বাবা, আমার একটা শাড়ি কেনার কথা ছিল, অনেক দিন ধরে ভাবছি কিন্তু যাওয়া হয়নি, আজ তোকে পেয়েছি, চল না একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি। অয়নকে দেখে মনে হলো ও একটু ইতস্তত করছে, কিন্তু কিছু বলল না, আমার সাথে গাড়িতে বসল। গাড়িতে যেতে যেতে আমি ওর দিকে তাকালাম। কি ব্যাপার বাবা, মন খারাপ নাকি? অয়ন ম্লান হেসে বলল, না মা, কিসের মন খারাপ? আমি ওর হাতে আলতো করে চাপ দিয়ে বললাম, আমি জানি তোর মন খারাপ, কারণ তুই আমার সাথে শাড়ি কিনতে যাচ্ছিস, কিন্তু কি করবি বল, তোর শাশুড়িকে তো একটু মানিয়ে চলতে হবে, তাই না? আমার কথা শুনে অয়নের মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। ও কিছু বলল না, শুধু স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ির গতি বাড়াল। নিউ মার্কেটে পৌঁছে আমি ওকে নিয়ে একটা ভালো শাড়ির দোকানে ঢুকলাম। আমি ওকে নানান রঙের শাড়ি দেখালাম, কোন শাড়িটা আমার ভালো লাগবে, কোনটা আমার সাথে মানাবে, এসব নিয়ে ওর মতামত চাইলাম। অয়নকে দেখে মনে হচ্ছিল ও খুবই অস্বস্তিতে আছে। দোকানে আরও অনেক কাস্টমার ছিল, আর তারা সবাই আমাকে শাড়ি দেখাতে ব্যস্ত। অয়নকে আমি জিজ্ঞাসা করলাম, এই নীল রঙের শাড়িটা কেমন লাগছে বাবা, এটা কি আমার সাথে মানাবে? অয়ন নিচু স্বরে বলল, ভালো লাগছে মা, আপনাকে মানাবে। আমি হাসলাম, শুধু মানাবে, আর কিছু বলবি না? অয়ন মুখ তুলে আমার দিকে তাকাল। ওর চোখে তখন কি যেন একটা ছিল। সে হয়তো আমার চোখের গভীরে তার নিজের অসহায়তা দেখতে পাচ্ছিল। আমি একটা হলুদ রঙের জামদানি শাড়ি পছন্দ করলাম। শাড়িটা বেশ দামি ছিল। অয়ন দামটা শুনে একটু চমকে উঠল। আমি বললাম, কি ব্যাপার বাবা, দাম বেশি মনে হচ্ছে নাকি? অয়ন তাড়াতাড়ি বলল, না মা, ঠিক আছে, ভালো শাড়ি তো। আমি একটা হাসলাম, জানি ভালো শাড়ি, এটা তোর কাছ থেকে একটা উপহার মনে করব, কি বলিস? অয়ন আর কিছু বলতে পারল না, ও নীরবে শাড়িটার দাম মেটাল। আমার মনে হচ্ছিল আমি একটা অদৃশ্য খেলায় জিতে গেছি। এই জয়টা আমাকে এক অন্যরকম তৃপ্তি দিচ্ছিল। বাড়িতে ফিরে প্রিয়া আমাদের জন্য অপেক্ষা করছিল। ও যখন শুনল অয়ন আমাকে এত দামি শাড়ি কিনে দিয়েছে, তখন খুব খুশি হল। প্রিয়া বলল, অয়ন, তুমি তো মাকে এত ভালোবাসো, আমি তো জানতাম না, এই শাড়িটা মার সাথে খুব মানাবে। আমি প্রিয়ার দিকে তাকিয়ে একটা হাসি হাসলাম। অয়ন আমার দিকে একটা অসহায় দৃষ্টিতে তাকাল। আমাদের দুজনের মধ্যে তখন একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছিল, যা বাইরের কেউ জানতে পারত না। রাতে যখন অয়ন আর প্রিয়া ঘুমিয়ে পড়ল, আমি সেই হলুদ জামদানি শাড়িটা আলমারি থেকে বের করে দেখলাম। শাড়িটা আমার কাছে শুধু একটা শাড়ি ছিল না, এটা ছিল অয়নের ওপর আমার ক্ষমতার একটা চিহ্ন। এই শাড়িটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল আমি কতটা শক্তিশালী, আর অয়ন আমার কাছে কতটা দুর্বল। এই সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীরে যেতে শুরু করল। অয়ন আমার কথা শুনে চলত, তার চোখে আমি ভয় আর একটা অদ্ভুত রকমের শ্রদ্ধাবোধ দেখতে পেতাম। সে জানত আমার ক্ষমতা তার জীবনের সব কিছু ওলটপালট করে দিতে পারে। আমি এই ক্ষমতাটা উপভোগ করতাম। একজন পুরুষকে আমার হাতের মুঠোয় রাখা, সেটা আমার কাছে এক অন্যরকম তৃপ্তি দিত। মাসখানেক পরের ঘটনা, অয়নদের কোম্পানিতে একটা বড় চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। অয়ন এই প্রজেক্টের সাথে সরাসরি জড়িত ছিল।
প্রিয়া তখন ওর বান্ধবীর বিয়েতে বাইরে গিয়েছিল। অয়ন একাই আমাদের বাড়িতে এসেছিল, কারণ তার একটা জরুরি মিটিং ছিল এবং সে একা বাড়িতে থাকতে চাচ্ছিল না। আমি জানতাম এটা আমার জন্য আরেকটা সুযোগ। রাতে খাবার টেবিলে আমরা দুজন ছিলাম। আমার স্বামী বাইরে গিয়েছিলেন একটা মিটিংয়ে। অয়ন খুব চুপচাপ খাচ্ছিল। আমি বললাম, কি ব্যাপার বাবা, আজ দেখছি খুব মন মরা হয়ে আছিস, কোনো সমস্যা নাকি? অয়ন দীর্ঘ শ্বাস ফেলে বলল, হ্যাঁ মা, একটা প্রজেক্ট নিয়ে একটু টেনশনে আছি, আমাদের কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি একটু এগিয়ে ওর দিকে তাকালাম। সেই প্রজেক্ট ফিনিক্সের কথাই বলছিস তো? অয়ন চমকে উঠল। হ্যাঁ মা, আপনি জানেন? আমি হেসে বললাম, আমি সব জানি বাবা, তোর অফিসের অনেক গোপন খবর আমার কাছে আছে, তোর যদি কোনো সাহায্যের দরকার হয় আমি আছি। অয়ন আমার দিকে তাকিয়ে থাকল। ওর চোখে তখন একটা অনিশ্চয়তা, একটা জিজ্ঞাসা। আমি ওর হাতটা ধরলাম। আমার হাতের স্পর্শে ও যেন কেঁপে উঠল। ভয় পাস না বাবা, আমি তোকে কোনো বিপদে ফেলব না, বরং তোর পাশে থাকব। আমার কথার মধ্যে একটা অন্যরকম ইঙ্গিত ছিল। আমি চাইছিলাম অয়ন আমার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে উঠুক। আমার এই ক্ষমতাটা আমাকে এক নতুন আত্মবিশ্বাস দিচ্ছিল। সেদিন রাতে আমি ওকে ডেকে আমার ঘরে নিয়ে গেলাম। আমার ঘরে তখন একটা মৃদু আলো জ্বলছিল। আমি ওকে খাটে বিছতে বললাম। ওর চোখে তখন একটা অজানা ভয়। ও হয়তো ভাবছিল আমি ওকে কি বলতে চাই। আমি বললাম, অয়ন, তুই কি জানিস তোর অফিসের ফাইলগুলোর মধ্যে কি কি আছে? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি জানি। আমি ওর দিকে তাকিয়ে বললাম, যদি তোর অফিসের সেই ডেটাগুলো ফাঁস হয়ে যায় তাহলে তোর চাকরিটা থাকবে না, তাই না? অয়ন মুখটা শুকনো করে বলল, হ্যাঁ মা, শুধু চাকরি নয়, আমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। আমি ওর হাতটা ধরলাম। আমার হাতে ওর হাতের স্পর্শে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না বাবা, তোর কাছ থেকে আমারও কিছু চাওয়া আছে। অয়ন অবাক হয়ে আমার দিকে তাকাল। কি মা, আপনি কি চান? আমি ওর চোখে চোখ রেখে বললাম, আমি তোর সম্পূর্ণ বিশ্বাস চাই, তোর আনুগত্য চাই। আমি চাই তুই আমার কথা শুনে চলবি, আর এর বিনিময়ে তোর অফিসের কোনো গোপন তথ্য আমি ফাঁস করব না, তোর জীবন সুরক্ষিত থাকবে। অয়ন কিছুক্ষণ চুপ করে বসে থাকল। ওর মনে তখন কি চলছিল আমি জানি না, হয়তো সে তার ভবিষ্যৎ আর তার সম্মান নিয়ে চিন্তিত ছিল। অবশেষে সে আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ওর পিঠে হাত বুলিয়ে বললাম, এই তো আমার ভালো ছেলে, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। সেই রাতে আমাদের দুজনের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়ে গেল। আমি অয়নকে আমার হাতের মুঠোয় পেয়ে গেলাম। এরপর থেকে অয়ন আমার কথায় উঠত বসত। সে যখনই আমাদের বাড়িতে আসত আমি ওকে আমার ব্যক্তিগত কাজে লাগাতাম। আমার শাড়ি পরাতে সাহায্য করা বা আমার পছন্দের কোনো খাবার বানিয়ে দেওয়া, এমনকি আমার সাথে একা সময় কাটানো, সে আমার কোনো আবদারেই না বলতে পারত না। এই গোপন সম্পর্কটা আমাকে এক অন্যরকম শক্তি দিচ্ছিল। আমি ওর চোখে, ওর আচরণে একটা মিশ্র অনুভূতি দেখতাম, ভয়, অস্বস্তি, কিন্তু তার সাথে একটা চাপা আকর্ষণও হয়তো ছিল, যা সে নিজে স্বীকার করতে পারত না। একদিন আমি অয়নকে আমার ঘরে ডেকে পাঠালাম। আমার স্বামী তখন বাইরে ছিলেন। প্রিয়া সেদিন সকালেই শ্বশুরবাড়ি ফিরে গিয়েছিল। অয়ন তখন আমার ঘরে এলো। সে তখন বেশ টেনশনে ছিল। আমি বললাম, কি ব্যাপার বাবা, মুখটা এমন শুকনো কেন? অয়ন বলল, মা, এই প্রজেক্টটা আমার জন্য খুব জরুরি, এটাতে সফল না হলে আমার ক্যারিয়ারে অনেক ক্ষতি হবে। আমি ওর দিকে এগিয়ে গেলাম। আমি তোকে সাহায্য করতে পারি বাবা। অয়ন আমার দিকে তাকিয়ে থাকল। কিভাবে মা? আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আমি তোর অফিসের সেই পুরনো ফাইলগুলো দেখেছি, সেগুলো দিয়ে আমি তোর শত্রুদের ক্ষতি করতে পারি আর তোর এই প্রজেক্টে সফল হতে সাহায্য করতে পারি, কিন্তু এর জন্য আমারও কিছু শর্ত আছে। অয়ন আমার দিকে তাকিয়ে থাকল। ওর চোখে তখন একটা অসহায় আত্মসমর্পণ। সে জানত আমার হাতে তার জীবন, তার ক্যারিয়ার। আমি ওর হাতটা ধরে বললাম, আমি চাই তুই আমার সাথে আজ রাতে থাকবি, আমার পাশে থাকবি, আমার একাকিত্ব ঘোচাবি।
আমার কথা শুনে অয়ন যেন জমে গেল, ওর মুখটা সাদা হয়ে গেল। সে হয়তো বুঝতে পারছিল আমি ওকে কি বলতে চাইছি, কিন্তু সে অস্বীকার করতে পারছিল না। তার চাকরির ভয়, তার ক্যারিয়ারের ভয় তাকে আমার কাছে পুরোপুরি নতি স্বীকার করালো। সেই রাতে আমাদের দুজনের মধ্যে একটা এমন ঘটনা ঘটল যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সেটা শারীরিক ঘনিষ্ঠতার চেয়েও বেশি কিছু ছিল। সেটা ছিল একজন মহিলার ক্ষমতার জয় আর একজন পুরুষের অসহায় আত্মসমর্পণ। সেই রাতটা আমাদের দুজনের কাছেই একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমার কাছে সেটা ছিল এক অদ্ভুত তৃপ্তি, আর ওর কাছে সেটা ছিল এক চরম অপমান, এক গভীর ক্ষত। কিন্তু সে কিছু বলতে পারল না। পরের দিন সকালে অয়নকে দেখে মনে হচ্ছিল সে বিধ্বস্ত। সে আমার দিকে একবারও তাকাতে পারছিল না। আমিও ওর দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসলাম। আমি জানতাম এই সম্পর্কটা এখন এক নতুন মোড় নিয়েছে। এটা শুধু ব্ল্যাকমেল বা ক্ষমতা প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন আরও গভীরে প্রবেশ করেছে, যেখানে আবেগ আর সামাজিক সীমারেখা সব কিছু যেন ভেঙে গিয়েছিল। আমি অয়নের সেই আন্তর্জাতিক প্রজেক্টে সফল হতে সাহায্য করলাম, কিছু পরোক্ষ তথ্য দিয়ে যা আমি ওর পুরনো ফাইল থেকে জেনেছিলাম। অয়ন সফল হলো, ওর প্রমোশন হলো, সে আরও উঁচু পদে গেল। কিন্তু এই সফলতার পেছনে যে আমার হাত ছিল তা সে জানত, আর এই সফলতার জন্য তাকে যে কী মূল্য দিতে হয়েছিল তাও সে জানত। অয়ন এখন আরও বেশি করে আমার হাতের মুঠোয়, সেই আর আমার কোনো আবদারেই না বলতে পারে না। প্রিয়া এসবের কিছুই জানে না। সে তার স্বামীকে সফল দেখে খুব খুশি। সে ভাবে তার স্বামী কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে। কিন্তু আমি জানি আসল সত্যটা কী। এই সম্পর্কটা চলতে থাকলো। আমি যখনই চাইতাম অয়ন আমার কাছে চলে আসত। সে আমার সাথে সময় কাটাতো, আমার সমস্ত আবদার পূরণ করত। তার চোখে তখন একটা মিশ্র অনুভূতি দেখা যেত, ভয়, ঘৃণা, কিন্তু তার সাথে একটা অদ্ভুত রকমের টানও হয়তো ছিল যা সে নিজে স্বীকার করতে পারত না। আমি নিজেও এই সম্পর্কটার মধ্যে একটা অদ্ভুত টান অনুভব করতাম। এটা ঠিক ভালোবাসা ছিল না, কিন্তু এটা ছিল ক্ষমতা আর নির্ভরতার একটা জটিল জাল। তবে এই ক্ষমতা আর তৃপ্তির আড়ালে আমার মনেও একটা চাপা যন্ত্রণাও ছিল। আমি জানতাম আমি যা করছি তা ঠিক নয়। আমি আমার মেয়ের জামাইয়ের সাথে এক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছি। সমাজের চোখে আমি একজন খারাপ মানুষ, কিন্তু এই ক্ষমতার নেশা আমাকে সব ভুলিয়ে দিত। আমি নিজেকে থামাতে পারতাম না। একদিন আমার ছোট মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার মুখটা ইদানিং খুব উজ্জ্বল দেখাচ্ছে, তুমি কি কোনো নতুন ক্রিম ব্যবহার করছো নাকি? আমি হেসে বললাম, না রে পাগলি, এসব বয়সে মুখের উজ্জ্বলতা আসে মনের খুশিতে। আমার মন তখন খুব খুশি ছিল, কিন্তু সেই খুশির পেছনে একটা কালো মেঘও ছিল যা আমি কাউকে দেখাতে পারতাম না। এই লুকানো সম্পর্কটা আমার জীবনকে একদিকে যেমন একটা অদ্ভুত উত্তেজনা দিচ্ছিল, অন্যদিকে তেমন একটা গভীর অপরাধ বোধও তৈরি করছিল। আমি জানতাম একদিন এই সম্পর্কের সত্যটা হয়তো ফাঁস হয়ে যাবে, আর সেদিন আমার জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আমার স্বামী, আমার মেয়ে, আমার ছেলে কেউ আমাকে ক্ষমা করবে না। কিন্তু সেই ভয়ে আমি নিজেকে থামাতে পারছিলাম না। এই নেশাটা এত গভীর হয়ে গিয়েছিল যে আমি এর থেকে বের হতে পারছিলাম না। অয়নও ধীরে ধীরে পাল্টে যাচ্ছিল। সে আরও বেশি চুপচাপ হয়ে যাচ্ছিল। তার চোখে আমি একটা গভীর হতাশা দেখতে পেতাম। সে হয়তো তার নিজের জীবনের এই পরিস্থিতির জন্য নিজেকে ঘৃণা করত। আমি জানতাম সে আমার কাছ থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সে পারছে না। তার অফিসের সেই গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সে আমার কাছে বাঁধা। একদিন আমার স্বামী অয়নকে নিয়ে কিছু সন্দেহ করতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন অয়ন যখনই বাড়িতে আসে সে আমার কাছাকাছি থাকার চেষ্টা করে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, অয়নটা আজকাল তোর এত পিছু পিছু ঘোরে কেন, তোর এত সেবা করে কেন? আমি হেসে বললাম, আহা, মেয়ের জামাই, একটু যত্ন নেয় আর কি। তুমি তো নিজের কাজে ব্যস্ত থাকো, সে তো আমাকে একটু সঙ্গ দেয়। আমার স্বামী আমার কথায় বিশ্বাস করলেন, কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আমি জানতাম এই সম্পর্কটা আর বেশি দিন গোপন থাকবে না। সত্যি বলতে এই গল্পটা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমার জীবনের এই পর্বটা এতটাই অন্ধকারময় যে আমি নিজেই এর থেকে মুক্তি পেতে চাই। এই সম্পর্কটা আমাকে এক অন্য মানুষে পরিণত করেছে।
যে অন্তরা একদিন পাশের বাড়ির সাদামাটা মহিলা ছিল, সে আজ এক রহস্যময়ে ক্ষমতাশালী নারী। কিন্তু এই ক্ষমতার মূল্য অনেক বেশি। এর বিনিময়ে আমি আমার আত্মসম্মান হারিয়েছি, আমার নিজের চোখে আমি অপরাধী হয়ে গেছি। অয়নের সাথে আমার সম্পর্কটা এখনও চলছে। আমি জানি না এর শেষ কোথায়। আমি হয়তো ওকে আর মুক্তি দিতে পারবো না। এই ক্ষমতার নেশা আমাকে ওর থেকে দূরে থাকতে দেয় না। কিন্তু আমি একটা কথা বুঝতে পেরেছি, এই ধরনের সম্পর্ক যেখানে ব্ল্যাকমেল আর মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া হয়, তা কোনো পক্ষের জন্যই ভালো নয়। এটা কেবল ধ্বংসই ডেকে আনে। আমি হয়তো কিছু সময়ের জন্য আনন্দ পাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে একটা অপরাধবোধের পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। অয়নও প্রতিদিন মৃত্যুর মতো কষ্ট পাচ্ছে। আমার এই গল্পটা হয়তো আপনাদের কাছে অদ্ভুত মনে হবে, হয়তো আপনারা আমাকে ঘৃণাও করবেন, কিন্তু আমি এই কথাগুলো আজ আপনাদের সাথে ভাগ করে নিলাম, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে একটা ভুল পদক্ষেপ, একটা লোভ বা ক্ষমতা মানুষের জীবনকে কতটা জটিল করে তুলতে পারে। সমাজের চোখে আমি একজন শাশুড়ি, কিন্তু একজন শাশুড়ি হয়ে আমি যা করেছি তা কোনোভাবেই গ্রহণীয় নয়। আমি নিজের কাছে নিজেই অপরাধী। যদি কখনো আপনারা এমন কোনো পরিস্থিতিতে পড়েন যেখানে কোনো গোপন তথ্য দিয়ে আপনি কাউকে নিয়ন্ত্রণ করতে পারেন বা কেউ আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তবে মনে রাখবেন, এই পথটা কেবল ধ্বংসের দিকেই নিয়ে যায়। সাময়িক সুবিধা বা ক্ষমতার মোহ হয়তো আপনাকে কিছু সময়ের জন্য তৃপ্তি দেবে, কিন্তু এর দীর্ঘমেয়াদী ফল খুব খারাপ। নিজের আত্মসম্মান হারানো, প্রিয়জনদের বিশ্বাস হারানো আর নিজের ভেতরে এক গভীর শূন্যতা তৈরি হওয়া, এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না। আমার এই গল্পটা আজ এখানেই শেষ। আমি জানি না আমার ভবিষ্যতের কি হবে। আমি কি এই অন্ধকার থেকে কোনোদিন বেরোতে পারবো, নাকি এই কালো ছায়া আমার বাকি জীবনটাকেও গ্রাস করে ফেলবে? এই প্রশ্নগুলো আমার মনে আজও ঘুরপাক খায়। একটা কথাই শুধু বলতে চাই, জীবনে যাই করুন না কেন, নিজের মানবিকতা আর নৈতিকতাকে কখনো বিসর্জন দেবেন না। কারণ এই পৃথিবীতে ক্ষমতার চেয়েও আত্মসম্মান অনেক বেশি মূল্যবান। এই পথটা থেকে দূরে থাকুন। এটা শুধু যন্ত্রণা আর আফসোস নিয়ে আসে। আপনারা যারা আমার এই গল্পটা শুনলেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ধরনের লুকানো সম্পর্ক যেখানে ব্ল্যাকমেল বা ক্ষমতার অপব্যবহার থাকে, তা কখনো সুখ আনতে পারে না। সবসময় সৎ থাকুন আর আপনার নৈতিকতাকে ধরে রাখুন, কারণ একজন সৎ মানুষই এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হতে পারে। আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমার জন্য খুব জরুরি। ধন্যবাদ।